2024 সালের 17 জুলাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তো যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদেরকে ওই দিনের মধ্যেই হল খালি করতে বলা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা যেন সারাদিন ক্যাম্পাসে অবস্থান করি এবং সব ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করি, প্রশাসন যেন কোনোভাবে হল ভ্যাকেন্ট করতে না পারে। তো সেই নির্দেশনা অনুযায়ী আমরা সারাদিন সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে আন্দোলনে অংশগ্রহণ করি। ওই দিন পুলিশের সাথে ব্যাপক গণ্ডগোল হয় আমাদের ক্যাম্পাসে। পুলিশ মুহুর্মুহু টিয়ার সেল এবং রাবার বুলেট ছড়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে। মোটামুটি সারাদিন সংঘর্ষের পরে ওই বিকেলের দিকে আমাদের একটা গায়েবানা জানাজা হয়। এটা হচ্ছে আপনার এই বিসি চত্বরে, এখানে রংপুরে যে আবু সাঈদের হত্যাকাণ্ড ঘটলো ওইটা নিয়ে ওই আবু সাঈদের একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। তো সেই গায়েবানা জানাজার আগে এবং পরে পুলিশের সাথে মানে কয়েক দফায় সাধারণ শিক্ষার্থীদের সাথে টিএসসি রোকেয়া হলের সামনে, আপনার বিসি চত্বরে, তারপরে এইদিকে চানখারপুলে, শহীদ মিনারে বিভিন্ন জায়গায় সারাদিনব্যাপী সংঘর্ষ হয়। ওইদিকে সায়েন্স ফ্যাকাল্টিতে, কার্জন হলের দিকে। তো সংঘর্ষ শেষে যখন আমরা আর কোনোভাবেই টিয়ার সেলের সামনে টিকতে পারি নাই, সাধারণ শিক্ষার্থীরাও ক্যাম্পাস ছাড়া হয়ে যায়, সবগুলা হল তখন ভ্যাকেন্ট করে দেওয়া হয়। আর আমি তখন আন্দোলন শেষে খুবই ক্লান্ত। তখন আমার বাসা হচ্ছে চানখারপুলে কায়েতটুলিতে। তো ঠিক সন্ধ্যা 7টার দিকে যখন ক্যাম্পাস পুরাটাই প্রশাসন এবং পুলিশের দখলে, সবগুলো হল ভ্যাকেন্ট, তখন আন্দোলনে ওই দিনের মতো ইস্তফা দিয়ে আমি বাসার দিকে রওনা দিই। তো বাসার দিকে রওনা দেওয়ার পথে চানখারপুল মোড়ে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যৌথ পাহারা বসছে, ওইটা আমি আসলে ওই সময় খেয়াল করি নাই। আমি যখনই চানখারপুল মোড়টা ক্রস করি, আর পিছন দিয়ে কিছু লোক এবং সামনে দিয়ে কিছু লোক, পিছন দিয়ে কিছু লোক এসে আমার কোমরের বেল্টে এবং আমি একটা শার্ট পরা ছিলাম, শার্টের পিছন দিয়ে কলারে ধরে যে এই পাইছি তোরেই খুঁজতেছি। ওইখানে যারা ছিল ওদের হয়তো কেউ আমাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছে। তো এটা বলেই আমার মোবাইল মানি ব্যাগ প্রথমে নিয়ে গেল, নিয়ে মার শুরু, মানে যেভাবে পারছে। মানে প্রথমে যতক্ষণ দাঁড়ায় থাকতে পারছি ততক্ষণ তো মারছি। যখন পড়ে গেলাম, ওই পুরাতন আফতাব হোটেল আছে ওইখানে, ওইটার সামনে যখন পড়ে গেলাম, আমার যতক্ষণ জ্ঞান ছিল, আমার যতটুকু মনে পড়ে যে মানে জ্ঞান থাকা পর্যন্ত যেভাবে পারছে সারা শরীরে সেইভাবে আঘাত করতেছে। আমি যখন জ্ঞান হারাই ফেললাম, তারপরের ঘটনা আমার আর কিছু মনে নাই। তো প্রায় তার বেশি সময় হয় নাই, সম্ভবত কিছুক্ষণ পরেই 10-15 মিনিট হবে, আমি যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি যে আমি একটা রুমের ভিতরে আবদ্ধ। তো ওই পুরাতন আফতাব হোটেল, সেটা এখন আবাসিক হোটেল, ওইটারই একটা রুমে আমাকে নিয়ে যায়। ওইখানে জ্ঞান ফেরার পরে একজন সমানে চড়থাপ্পড় মারতে পারে, যেটা মরে নাই, মার আবার মার, এইভাবে বারবার এখানে আক্রমণ করতে থাকে। তখন স্ট্যাম্প নিয়ে একজন আসে, ওরা চড়থাপ্পড় মারা অবস্থায় যে ওরা হাতের মারি কিচ্ছু হবে না, তো তোরা চাপ, আমি দেখতেছি। এইভাবে স্ট্যাম্প দিয়ে আমার দুই পায়ে হাঁটুর নিচে, মানে তার পুরো শক্তি দিয়ে আমাকে আঘাত করে। আমি খুব জোরে চিৎকার করি, কিন্তু আসলে সবাই তো এখানে ঘাতক, এখানে আমাকে কে রক্ষা করবে। যাই হোক, যে মানে আক্রমণ, আমাকে নির্যাতন, যখন ওদের পর্যায়ে মনে হয় যে একজন বলতেছে যে আর মারিস না, যে কোনো সময় মারা যাবে, আমার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছিল, মুখ দিয়ে রক্ত পড়তেছিল, এই পায়ে ভর দিয়ে, মানে আমি যে কারো গায়ে ভর দেওয়া ছাড়া দাঁড়াবো এইরকম শক্তিও আমার ছিল না। তখন একজন বলতেছে যে আর মারিস না, যে কোনো সময় মারা যাবে, পরে অন্যরকম একটা হ্যাসেল হবে, তো থানায় ফোন দে। তো কেউ একজন ওইখান থেকে চকবাজার থানায় হয়তো ফোন দিল। ফোন দেওয়ার পরে আসলো দুইজন পুলিশ। আইসা ওরা আমাকে ওইখান থেকে নিয়ে, মানে ওইখান থেকে বের করছে, হাত পিছনে হ্যান্ডকাপ পরে আর সামনের চোখ বেঁধে আমাকে ওইখান থেকে নামাইলো। আমি একজনের কাঁধে ভর দিয়ে আমার মনে বুঝতে পারতেছিলাম যে আমাকে নিচে নামানো হচ্ছে। তো নামাইয়ে চকবাজার থানায় নিয়ে গেল, ওইখানে নিয়ে চোখ খুলে দিল, হাত খুলে নেয়। তো ওইখানকার দায়িত্বপ্রাপ্ত যে এডিসি ছিল ওইখানকার, এখানে নেম প্লেটে নাম দেখলাম বাবু লেখা। সে আমার মোবাইল ফোনটা নিয়ে, মোবাইল ফোন যে ছাত্রলীগ সিজ করছিল ওদের থেকে ওটা পুলিশ নেয়। আমার মোবাইল ফোন নিয়ে হচ্ছে তারা আমার পরিচয় পায়। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আমরা আন্দোলনের যে বিভিন্ন কৌশল, ওইগুলো নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করতাম, ওইগুলো ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেই পুলিশের এডিসি একটা ইনফরমেশন দেখে, আর একটা লাঠি ছিল বাঁশের, ওইটা দিয়ে আমারে মানে ওনার সমস্ত শক্তি দিয়ে প্রায় 12 থেকে 15টা, মানে 15 বার সে আমার আঘাত করে এবং বলে যে উমুক কোথায় আছে, এই যে তোরা ওই দিনকার চানখারপুলের মারামারি, এটা তোরা ঘটাইছস, ওইখানে একজন মারা গেছে, এটা তোরা মারছস, আজকেই তোরে
গুলি করে মাইরে ফেলবো, এই ধরনের নানান কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে সে বলে, না তুই অনেক বড় শেয়ানা, তোরে আমরা ডিল করতে পারবো না, তোরে ডিবিতে দেওয়া লাগবে। তখন তারা হচ্ছে ডিবিতে ফোন দেয়। তো ডিবিতে ফোন দেওয়ার পরে ঘন্টাখানেক 50 থেকে 60 মিনিট পরে হচ্ছে ডিবি পুলিশ চকবাজার থানায় আসে। ডিবি পুলিশ আইসা ওরা হচ্ছে আমাকে সে একই কায়দায় ওই পিছনে হাত আর চোখ বেঁধে ওইখান থেকে নিয়ে যায়। তো নেওয়ার আগে ওরা আমার সামনে কোনো কথা বলে না, দেখলাম যে একজন একজনের সাথে কানাঘোষা করে। আমার তখনই মনে হচ্ছিল যে আমার হয়তো ক্রস ফায়ার দিবে। আর হচ্ছে আমার ফোনটা যে এরা সিজ করছে, আমার ফোনে বারবার ফোন আসতেছে, কিন্তু ওরা কোনো ফোনই পিক করতেছে না। ওরা কোনো ফোন পিক করে না, জাস্ট হচ্ছে ফোন আসে আর ওরা কেটে দেয়, ফোন আসে ওরা কেটে দেয়, তার কানাঘোষা করে। তো যখন কানাঘোষা করে আমার ভিতরে একটা ভয় ঢুকলো যে ওরা মনে হয় আমার ক্রস ফায়ারে দিবে। কারণ তখন রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে কেউ কারো দায়িত্ব নিবে বা কেউ কাউকে মেরে ফেললে কোনো জায়গায় কোনো কেওয়াস হবে, এরকম কোনো পরিস্থিতি ছিল না। আমার মনে হচ্ছিল যে তারা আমাকে মেরে ফেলবে। আর সিআইডিসি বাবু বলতেছিল যে আমার অনেক দিনের ইচ্ছা একটা ছাত্রদল আমি নিজ হাতে গুলি করে মারবো। তো এটা তার মুখ থেকে এটা শোনার পরে আমার ভয়টা আরও মানে বাড়ে। তো হচ্ছে ডিবি সে একই কায়দায় নিয়ে আমার গাড়িতে তুলে প্রায় সময় অনুমান করতে পারি, মানে মৃত্যু ভয় তখন অনেক বেশি। ঘন্টাখানেক হবে, ঘন্টাখানেক কোথায় নিয়ে যেন আমার নিয়ে ঘোরাফেরা করে। আর ওরা মানে নিজেদের ভিতর আমি বুঝতে পারছিলাম যে ফিসে কানাকানি কথা বলে, আমাকে শোনায় কোনো কথা বলে না। তো কোথায় কোথায় ঘুরে, তো ঘন্টাখানেক পরে আমার ওই চোখ বাঁধা অবস্থায় একটা জায়গায় নিয়ে যায়। ওইখান থেকে নামায়া দুই পাশে ধরে, যেহেতু হাঁটতে পারতেছিলাম না, আমারে হাঁটায়া কয়েকটা সিঁড়ি পার করে, তারপরে প্রথমে লিফট ইউজ করে, তারপরে হচ্ছে একটা বা দুইটা সিঁড়ি পার করে একটা রুমের ভিতর, খুব ছোট একটা রুম, কত 10 ফিট বাই 8 ফিট এরকম হবে, এটার ভিতরে নিয়ে ওইখানে নিয়ে চোখ খোলে। রুমে আছে শুধু একটা দরজা, চিকন দরজা, আর উপরে একটা ভেন্টিলেটর দেখলাম, আর লাইট অনেক উপরে, রুমটা খুব উঁচু। তো ওইখানে নিয়ে রাখে, নিয়ে হাত এবং চোখ খুলে দেয়, পরে খাওয়ার জন্য পানি দেয়। পরে বলে যে তোর বিষয়ে সিদ্ধান্ত হবে কালকে অফিসার আসলে, এই পর্যন্ত তুই এইখানেই থাকবি। তো আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমি খাবার চাই। তো ওরা বলে যে বাঁচবি আর কতক্ষণ, আর খাইয়ে কী হবে, এই কথাটা আমারে বলে। আমার স্পষ্ট মনে আছে যে বাঁচবি আর কতক্ষণ, আর খাবার দিয়ে কী হবে, এটা বলে আমার ওই রুমে লক করে দিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। রুমে একটা বোতল রাখা ছিল, বোতলে 1/2 লিটারের মতো পানি ছিল, ওইটাই আমি খাইতে পারি তখন। তো পরের দিন হচ্ছে অফিসাররা আসে, তো আমার সেই হাত এবং চোখ বাঁধা অবস্থায় অফিসারদের সামনে নিয়ে যায়। অফিসাররা ফোন ঘাটে, বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করে, ওই অফিসাররা নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে বলে যে আজকের মতো জিজ্ঞাসাবাদ শেষ, ওরে নিয়ে যাও। তা আবার নিয়ে আমার সেই ঘরে বন্দি করে রাখে। এরকম ওইখানে 3 দিন থাকার পরে 21 তারিখ রাতে, তখন ঢাকা শহরে কারফিউ চলে, ওদের মাধ্যমে জানতে পারি, রাত ঠিক 1টার দিকে আমার হঠাৎ করে ডাকা হয় যে আপনার অপারেশনে বের হবে। তো তখন আমার ভিতরে একটা ধাক্কা দিয়ে ওঠে। তো আমি আগে থেকে জানতাম যে পুলিশের এই অপারেশনে নিয়ে বের হওয়া বা মানে এগুলো এনকাউন্টারের লক্ষণ, যে আমাকে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হবে। আমি মোটামুটি নিশ্চিতই ছিলাম। তো স্বাভাবিকভাবে মৃত্যু ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতেছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, কান্না করতেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে আর বেশিক্ষণে আমি বাঁচবো না। তো সেই একই কায়দায় হাত নিয়ে পিছনে হ্যান্ডকাফ লাগায়, চোখ বাঁধে, এই অবস্থায় নিয়ে গাড়িতে উঠায় যে অপারেশনে যাবে। তো অপারেশন কোথায়, দেখি যে 10 মিনিট গাড়ি চালানোর পরেই আমি নিজের যখন শাহবাগ মোড়ে ওই রমনা পার্কের যে গেট, আস্তাচলের গেটের অপোজিটে এসে আর তারা আমার চোখ এবং হাত খোলে, বলে যে যেভাবে বলবো ওইভাবে হাঁটবি, ওইভাবে করবি, একটা শব্দ করলে গুলি করে দিব। আমি বুঝতেছিলাম না যে এরা আমার গুলি করবে, আবার জিজ্ঞাসাবাদ কেন করতেছে। আর ওইখানে গিয়ে দেখি যে আমি মানে 100-র বেশি পুলিশ, র্যাবের সদস্য, এরা মানে একটা মঞ্চ প্রস্তুত করে বসে আছে। আমার কাছে মনে হয়েছিল যে ওই মুহূর্তে এটা আমার ক্রস ফায়ারের মঞ্চ। তো হঠাৎ করে দেখলাম যে ওরা গাড়ি থেকে নামানোর পরে আমার হাতের হ্যান্ডকাপ খুলে আমার হাতে একটা ব্যাগ দিল, বস্তার মতো বড় ব্যাগ। তো ব্যাগ দিল যে এটা নিয়ে হাঁটবি। তো আমি ব্যাগটা নিয়ে হাঁটতেছি। এই 10 কদম হাঁটার পর ওই পার থেকে একটা অফিসার বলে উঠলো, এই কি হয়েছে, কারে ধরছেন? বলতেছে স্যার এই যে এখানে বোমাসহ একজনের পাইছি, স্যার আসেন। তো আইসা আমার সামনেই ব্যাগ খোলে, আমি তো তখন দেখলাম যে ব্যাগের ভিতরে হচ্ছে ককটেল আর হচ্ছে বোতল ভর্তি পেট্রোল। স্যার এই যে ককটেল আর হচ্ছে পেট্রোল বোম, এটা নিয়ে। তারপর ওদেরই একজন লোক ছিল এখানে, ফুলের দোকানদার, মানে
সাজা ফুলের দোকানে বসেছিল, কই এদিকে এদিকে আয়। তুই দেখোস না এই যে ওরে ইয়া সহ ধরছি, এই অস্ত্র সহ ব্যাগ সহ ওরে ধরছি। কয় হ স্যার দেখছি। এইটা করে করলে পরে তখন আমি বুঝলাম যে আমার এই রিকভারি দেওয়ার জন্য অস্ত্রসহ তারা ওইখানে নিয়ে না নাটকটা সাজাইছে। তো ওইখানে মূলত আসলে আমার রুদ্ধশ্বাস যে গুমের অভিযান বা গুমের যে পর্ব সেটা ওইখানে সমাপ্ত হয়। পরের দিন তারা হচ্ছে ওই পেট্রোল এবং ককটেল উদ্ধারের মামলায় আমার তারা আদালতে সমর্পণ করে। আদালত আবার 2 দিনের রিমান্ড দেয়। পরে আবার ডিবি কার্যালয়ে এসে 2 দিনের রিমান্ড শেষে যথারীতি কারাগারে যাই। তো 5 আগস্ট হাসিনার পতনের পরে 6 আগস্ট হচ্ছে কারাগার থেকে মুক্তি পাই।